হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর মানব বিকাশ এবং সম্পদ পরিচালনার সেকেন্ড সেমিস্টারের পারুল প্রকাশনী বইয়ের যে সমস্ত এসিকিউ রয়েছে 2 নম্বরের এবং অন্যান্য 4 নম্বর 6 নম্বরের এসিকিউ রয়েছে বা বড় প্রশ্ন রয়েছে ডিএকিউ, সেগুলো নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় ইউনিট 5-এর তৃতীয় অধ্যায়। তোমরা জানো যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে ইউনিট 5-এর। আজকে তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে খাদ্য তত্ত্ব প্রথম অংশ, পেজ নম্বর 52। এখানে অনুশীলনী যেখান থেকে শুরু সেটা হচ্ছে পেজ নম্বর 65। আর সেই পেজে দেখো কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন, খাদ্য তত্ত্ব কাকে বলে। দেখো এগুলো পুরো পরপর পেজ নম্বর 52 আছে, তার জন্যই আমি আর দেখাচ্ছি না, একবারে দেখিয়ে দেবো। 2 নম্বর, ডায়েট থেরাপি কাকে বলে। 3, পথ্য বা ডায়েট কাকে বলে। 4, ডায়েটের দুটি গুরুত্ব লেখো। পরপর 4টি প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর 52। পেজ নম্বর 52 যে S1 ছিল, এটা খাদ্যতত্ত্ব কাকে বলে। এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, দেখে নাও। খাদ্যতত্ত্ব বা খাদ্য নির্বাচনবিদ্যা বা ডায়েটেটিক্স কাকে বলে। S2 যেটা রয়েছে, ডায়েট থেরাপি কাকে বলে, 2 নম্বর এটা। আর S3 ছিল যে ডায়েট বা পথ্যের সংজ্ঞা দাও, এখান থেকে এতটা। তাহলে পরপর 3টে কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ। আর 4 নম্বর কোশ্চেন ছিল ডায়েট বা পথ্যের গুরুত্ব লেখো। এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে, মোট 5টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে 2খানা পয়েন্ট যেহেতু 2টি বলেছে তাই প্রথম 2টি লিখলেই এনাফ। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। 5, শিশুর খাদ্য হিসেবে মাতৃদুগ্ধ আদর্শ কেন, পেজ নম্বর 66। উত্তর দেখো, শিশুর খাদ্য হিসেবে মাতৃদুগ্ধ আদর্শ কেন। এখান থেকে শুরু করে শিশুর জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে, এখান থেকে শুরু করে এই অংশটা লিখবে এবং তারপরে পেজে অ্যান্সার আছে। স্ক্রিনশট নিয়ে নাও যাদের বই নেই, পুরো এই পর্যন্ত তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, 6 নম্বর কোশ্চেন, কোলেস্ট্রাম কি, পেজ নম্বর 67। 7, পরিণত দুগ্ধ বলতে কি বোঝায়। 8, মাতৃদুগ্ধে উপস্থিত শর্করা পরিপাককারী এবং ফ্যাট পরিপাককারী উৎসেচক দুটি নাম লেখো। মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুগ্ধ পানের দুটি পার্থক্য লেখো। 10, মা কোন কোন রোগে ভুগলে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত নয়। 10, 11, উইনিং বা বদলি খাদ্যাভ্যাস বলতে কি বোঝো। 12, তরল বদলি খাদ্য বলতে কি বোঝো। কঠিন বদলি খাদ্য বলতে কি বোঝো। যথাযথ দুগ্ধের অভাবে শিশুর কি সমস্যা দেখা দিতে পারে। 15, দেখো তাহলে 14 পর্যন্ত পেজ নম্বর, সবকটাই পেজ নম্বর রয়েছে 67-এ। তাহলে একবার চলো দেখা যাক 67-এ কী কী উত্তর রয়েছে পরপর। 6 নম্বর কোশ্চেন থেকে শুরু। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, কোলেস্ট্রাম কী ছিল, অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন ছিল পরিণত দুগ্ধ বলতে কি বোঝো। 8 নম্বর কোশ্চেন ছিল এটা। যাদের বই আছে ভালো দাগ নিয়ে নাও, আর যাদের বই নেই তারা অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর কোশ্চেনটার মানে হচ্ছে S9-এর অ্যান্সার। 2টি বলেছে, যে কোনো 2টি লিখলেই হবে এখানে। এরপরে 11 নম্বর কোশ্চেন এটা। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো অনেকটা বড় রয়েছে। 13 নম্বর, 14 নম্বর অ্যান্সার এটা। পুরো পরপর অ্যান্সার রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে পারুল প্রকাশনী বইয়ে। শুধু যেগুলো অ্যান্সার নেই সেগুলো আমি তোমাদের খুঁজে বের করছি খুব তাড়াতাড়ি করে। এরপর দেখো পেজ নম্বর 68। এই যে 15 থেকে শুরু করে 18 পর্যন্ত এই সবকটার অ্যান্সার রয়েছে পেজ নম্বর 68-এ। পেজ নম্বর 68 দেখো 12 নম্বর কোশ্চেন, S15 এটা। খাওয়ার পরে মুখের ভেতর ভালোভাবে না পরিষ্কার করলে কি কি সমস্যা দেখা দিতে পারে। 16 নম্বরে এসে কিউ, পরিপোষক উপাদানের অভাবে হয় এমন 4টি রোগের নাম লেখো। 17 নম্বর কোশ্চেন দেখো, অনিয়মিত খাদ্য পরিবেশন বলতে কি বোঝো, এটি কিভাবে শিশুর স্বাস্থ্যের ক্ষতি করে। 18 নম্বর কোশ্চেন, একটি 2 থেকে 3 বছরের স্বাভাবিক এবং সুস্থ শিশুর প্রোটিন এবং ক্যালোরির দৈনিক চাহিদা কত। 19 নম্বর কোশ্চেন দেখো, একটি 4 থেকে 6 বছরের স্বাভাবিক এবং সুস্থ শিশুর প্রোটিন এবং ক্যালোরির দৈনিক চাহিদা কত। 20 নম্বর কোশ্চেন দেখো, একটি 7 থেকে 9 বছরের স্বাভাবিক এবং সুস্থ বালিকার প্রোটিন এবং ক্যালোরির
দৈনিক চাহিদা কত? 18 একটি 10 থেকে 12 বছরের স্বাভাবিক এবং সুস্থ বালকের প্রোটিন এবং ক্যালোরি দৈনিক চাহিদা কত? 23 নম্বর এসিকিউ দেখে নাও, একটি 10 থেকে 12 বছরের স্বাভাবিক এবং সুস্থ বালিকার প্রোটিন এবং ক্যালোরি চাহিদা কত? তাই 23 নম্বর পর্যন্ত এসিকিউ যে ছিল সেগুলোর অ্যান্সার সবকটা পেলে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, তাহলে 19, 20, 21, 22, 23 এগুলো সব কটাই রয়েছে পেজ নম্বর 68-এ। এরপরে কোশ্চেন দেখো যে 24 নম্বর 25 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন হচ্ছে ডায়রিয়া রোগে শিশুকে কীরূপ পথ্য দেওয়া উচিত, আর এটা রয়েছে স্থূলতা নিবারণের জন্য কীরূপ পথ্য দেওয়া প্রয়োজন, পেজ নম্বর 60। ডায়রিয়া দেখে নাও, ডায়রিয়া কী কী বলেছে। ডায়রিয়া রোগে এখান থেকে এতগুলো পয়েন্ট রয়েছে, যে কোনো দুটি পয়েন্ট বললেই হবে, যে 2 নম্বর থাকবে তার জন্য। আচ্ছা, আর স্থূলতা বা ডায়াবেটিসের জন্য যা যা দরকার, এখান থেকে অনেক কটা পয়েন্ট রয়েছে, যে কোনো দুটো ভালো করে বললেই হবে। যেমন লিখলে অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাদ্য খাওয়া উচিত নয়, পাঁঠার মাংস বর্জন করা উচিত, খাদ্য তালিকায় বেশি পরিমাণে ফল এবং সবুজ শাকসবজি থাকা প্রয়োজন, ফাস্টফুড, জাঙ্ক ফুড, লজেন্স, মিষ্টি জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। তাহলে এগুলো হচ্ছে স্থূলতা বা ডায়াবেটিসের একটা চার্ট বলতে পারে, চার্ট নয় ঠিক, কী কী খাদ্য দেওয়া উচিত। এরপরে কোশ্চেন দেখো সি, যেগুলো 3 নম্বর করে রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, এগুলো প্রথম দুটি অ্যান্সার 68 পেজে রয়েছে। মাতৃদুগ্ধের অনাক্রমণজনিত উপকারিতা কী, আর মায়ের কোন কোন অবস্থায় শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত নয়, পেজ নম্বর 68-এ রয়েছে এটা। অ্যান্সার দেখে নাও, মাতৃদুগ্ধের অনাক্রম্যতা জনিত উপকারিতা কী, আর মায়ের কোন কোন অবস্থায় শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত নয়। পরেও আছে পরের পেজে জাস্ট এটুকু, যে মা যদি অ্যালকোহল বা ড্রাগ সেবন করেন তবে তিনি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো বা করাতে পারবেন না। পরের কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন, কয়েকটি অর্ধকঠিন তোলা খাদ্যের উদাহরণ দাও, পেজ নম্বর 69। অর্ধকঠিন তোলা খাদ্য বলতে কি বোঝায়, শুধু উদাহরণ বলেছে, তো এগুলো দিলেই হয় তোমাদের। অনেক কটা রয়েছে, চিকেন স্টো, ফর্মুলা ফুড, খিচুড়ি, দুধের সঙ্গে সুজি বা অন্যান্য খাদ্যশস্য। এরপর দেখো, মাতৃদুগ্ধ পানে মায়ের শারীরবৃত্তীয় সুফলগুলি কী কী, পেজ নম্বর 54। অ্যান্সার দেখে নাও, C7 সরি C4, এটা মনস্তাত্ত্বিক উপকারিতা বলেছে, তাই এখান থেকে এতগুলো রয়েছে, সব কটা পয়েন্টে বলতে হবে, যেহেতু 3 নম্বর রয়েছে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত বলতে হবে। এরপর দেখো, মাতৃদুগ্ধ পানের 3টি অসুবিধা লেখো, পেজ নম্বর 55। C8 মাতৃদুগ্ধ পানের বা পান করানোর অসুবিধা, এই দুটো পয়েন্ট লিখবে, তার সঙ্গে পরের পেজে লিখতে হবে, পরের পেজে এগুলো লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। পরে কোশ্চেন, যথেষ্ট পরিমাণের জল পান না করলে শিশুর কী কী সমস্যা হতে পারে বা দেখা দিতে পারে, পেজ নম্বর 69। দেখে নাও, যথেষ্ট পরিমাণে জল পান না করলে শিশুর কী সমস্যা দেখা দিতে পারে, এখান থেকে এতটা এবং তার সঙ্গে এই অংশটুকু হবে। তাহলে এখানে পুরো কমপ্লিট 3 নম্বরের কোশ্চেনগুলো। এবার ডি দেখো, 5 নম্বরে যে কোশ্চেন রয়েছে, ডায়েট বলতে কি বোঝো, ডায়েটের গুরুত্ব কী, পেজ নম্বর 52। বা যখন 1 নম্বরের কোশ্চেন করেছিলে তখন দেখেছিলাম ডায়েট বলতে কি বোঝো এতটা, ডায়েট কাকে বলে, তো ডায়েট হচ্ছে এখান থেকে এতটা, D1 এটা, আর 2 নম্বর থাকবে, আর 2+C রয়েছে, 3 নম্বর তো হচ্ছে এখান থেকে এতটা। 3টি গুরুত্ব লিখলেই না, আর যদি মনে করো আরও 2টো পয়েন্ট লিখবো তাহলে পরের পেজে আছে, ব্যাস এই পর্যন্ত লিখলেই হবে। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখে নাও, খাদ্য তত্ত্ব বলতে কী বোঝো, ডায়েট প্রস্তুতির নীতি লেখো, পেজ নম্বর 52 আর 53 পেজে রয়েছে। খাদ্য তত্ত্ব বলতে কী বোঝো, T2 লেখা আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে। আর পরের পেজে হচ্ছে খাদ্য প্রস্তুতি বা ডায়েট বা পথ্য প্রস্তুতির নীতি।
এখান থেকে এতটা, যেহেতু 3 মার্কস রয়েছে পুরোটাই লিখতে হবে, বা 3-4টে পয়েন্ট লিখলেও এনাফ। এরপরে দেখো শিশুর পুষ্টিতে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা লেখো, পেজ নম্বর 70। আর ওই পেজে রয়েছে মাতৃদুগ্ধের পুষ্টিগত মূল্য আলোচনা করো, দুটোই রয়েছে, 3 নম্বর 4 নম্বর দুটোই পেজ নম্বর 70 রয়েছে। অ্যান্সার দেখে নাও, শিশুর পুষ্টিতে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা লেখো, পেজ নম্বর 70 রয়েছে। এখান থেকে এতটা লিখতে হবে ব্যাকেটে কোলোস্টাম। তারপরে দেখো মাতৃদুগ্ধের পুষ্টিগত মূল্য, এখান থেকে এতটা, সহজ পাচ্যতা এখান থেকে এতটা, পরিপোষক শোষণ এখান থেকে এতটা, ব্যাস 4টে পয়েন্ট লিখলে, এবং তার সঙ্গে যে কোনো 2টো পয়েন্ট লিখতে পারো এখান থেকে। এবার দেখো মাতৃদুগ্ধের পুষ্টিগত মূল্য আলোচনা করো, এখান থেকে এটুকু লিখলে পুরো এতটা লিখতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিনে কত, ফ্যাটে কত, ভিটামিনে কত, সব এগুলো তোমাদের উল্লেখ করতে হবে, কোনো পয়েন্ট বাদ দিলে চলবে না। পেজ নম্বর 71 রয়েছে, দেখে নাও, এখান থেকে খনিজ লবণ, জল, ব্যাস এই 6খানা পয়েন্ট লিখলেই এনাফ। পরে দেখো মাতৃদুগ্ধের উপকারিতা বর্ণনা করো, পেজ নম্বর 53 আর 54 রয়েছে। মাতৃদুগ্ধ পানের উপকারিতা D5 পুরোটাই লিখতে হবে, দেখে নাও, পুরো এগুলো শিশু শারীরবৃত্তীয় উপকারিতা, এখানে সবকটা পয়েন্ট লিখতে হবে, ছোটো ছোটো করে লিখবে, বেশি বড় করে লেখার দরকার নেই। এর জন্য যেগুলো ব্র্যাকেট করেছি সেই ব্র্যাকেটগুলো লিখতে পারো, দেখো এমনি করে ব্র্যাকেট করা আছে। এখান থেকে কিছুটা আর্থিক সুবিধা 2টো পয়েন্ট লিখবে, অন্যান্য উপকারিতা 2খানা পয়েন্ট লিখলে এনাফ। পরে কোশ্চেন দেখো, শিশু এবং মায়ের ক্ষেত্রে মাতৃদুগ্ধ পানের সুবিধাগুলি লেখো, পেজ নম্বর 53। শুধুমাত্র শিশু আর মা বলেছে, ফলে এই পয়েন্টটা পুরোটাই লিখবে, মানে শিশুর শারীরবৃত্তীয় উপকারিতা পুরোটাই লিখতে হবে, এখানে পুরোটাই লিখবে। আর এখানে মায়ের শারীরবৃত্তীয় উপকারিতা পুরো এই পর্যন্ত লিখবে, আর মনস্তাত্ত্বিকটা 2টো লিখলেই হবে, ব্যাস আর কিছু লেখার দরকার নেই। আর্থিক সুবিধা কিন্তু হবে না এখানে, মানে তোমাদের মোটামুটি এই পর্যন্ত লিখতে হবে। তারপরে এখান থেকে মনস্তাত্ত্বিক উপকারিতা, এখান থেকে 1টা বা 2টো পয়েন্ট লিখবে এনাফ। এরপরের প্রশ্ন দেখো, মাতৃদুগ্ধের অসুবিধাগুলি কি কি, পেজ নম্বর 55। মাতৃদুগ্ধের পান করানোর অসুবিধা কি কি রয়েছে, 2টো পয়েন্ট, আর এখানে 6 বা 7 পর্যন্ত সবকটা লিখলে আরও বেশি ভালো হয়। পরের কোশ্চেন দেখো, মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধের তুলনামূলক আলোচনা করো, পেজ নম্বর 57। প্রচুর সুন্দর করে দেওয়া আছে অ্যান্সার। মাতৃদুগ্ধ পান ও কৃত্রিম দুগ্ধ পানের তুলনা বা পার্থক্য, এতগুলো পয়েন্ট রয়েছে, তোমরা সব পয়েন্টে লিখতে পারো, অথবা আমি যে পয়েন্টগুলো গোল করেছি তোমরা সেই পয়েন্টগুলো লিখতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। এরপরে কোশ্চেন দেখো, শিশুর ত্রুটিপূর্ণ আহারের ফলে সৃষ্ট সমস্যাগুলি কি কি, পেজ নম্বর 58। শিশুর ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ কি কি রয়েছে দেখো, এখান থেকে মাতৃদুগ্ধের অভাব এই পয়েন্টটা লিখবে, এবং পরের পেজে রয়েছে, দেখে নাও, পরের পেজে অনেক কটা পয়েন্ট রয়েছে, যে কটা পারবে, বা অথবা যেগুলো আমি গোল করেছি শুধু সেগুলো বললেই হবে। পরের কোশ্চেন দেখো, শিশুর আহার পরিবেশন সম্পর্কিত নীতিগুলি আলোচনা করো, পেজ নম্বর 59। শিশুর আহার পরিবেশন সম্পর্কিত নীতি, পুরো এখানে সবকটা পয়েন্ট লেখার দরকার নেই, টোটাল 10টা পয়েন্ট রয়েছে, 10টার মধ্যে 6-7টা পয়েন্ট লিখলেই এনাফ। পরের কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, খাদ্যে ক্যালোরি সীমাবদ্ধ করার জন্য কি কি করণীয়, পেজ নম্বর 61। আর পরের কোশ্চেন দেখো, এটাও 61-এ রয়েছে, শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য উপাদানগুলি লেখো, D11 বড় কোশ্চেনের 11 নম্বরের অ্যান্সার পুরোটা, এখানে সবকটা পয়েন্টে লিখতে হবে। আর 12 নম্বর কোশ্চেন 61 নম্বর পেজে রয়েছে, শুধুমাত্র ব্র্যাকেটগুলো লিখবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। পরের কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, একটি 2 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা কত, তার স্বাভাবিক দৈহিক ওজন কত হওয়া উচিত, শিশুটির একদিনের খাদ্য তালিকা রচনা করো, পেজ নম্বর 62। দেখে নাও,
62 প্রথমে ক্যালোরি বলেছে কত 1110 কিলো ক্যালোরি। 2 থেকে 3 বছর বয়সে বলেছে, এখান থেকে এতটা পুরোটাই লিখতে হবে। আর 2 থেকে 3 বছর বয়সী কত হওয়া দরকার ওয়েট, 13 কেজি ওয়েট। তা বুঝতে পারছো, ফার্স্ট পার্টের অ্যান্সার এটা, সেকেন্ড পার্টের অ্যান্সার এটা, থার্ড পার্টের অ্যান্সার হচ্ছে এটা। পরের অ্যান্সার দেখো 14 নম্বর কোশ্চেন, একটি 4 থেকে 6 বছর বয়সী শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা কত, তার স্বাভাবিক দৈহিক ওজন কত হওয়া উচিত, শিশুটির একদিনের খাদ্য তালিকা রচনা করো। পেজ নম্বর 62 এবং পেজ নম্বর 63। এখানে দেখবে 4 থেকে 6 বছর বয়স বলেছে, আগেটা ছিল 2 থেকে 3 বছর। তো কিলো ক্যালোরি, যেহেতু ক্যালোরি বলছে 1370 কিলো ক্যালোরি, ওয়েট হচ্ছে 18.3 কেজি ওয়েট। আর একদিনের রচনা বলেছে, তাহলে এখান থেকে সকাল 7টা 8 থেকে 8টা, 8:30 থেকে 12:30, সকাল 11টা থেকে 11:30 কী কী খাওয়া উচিত এগুলো সব দেওয়া আছে। আবার দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে কী খাওয়া উচিত, 5 থেকে 6টা, 8টা থেকে 8:30টার মধ্যে কী কী খাওয়া উচিত, সব কিছু দেওয়া আছে এখানে। এরপরে 15 নম্বর অ্যান্সার দেখো, একটি 7 থেকে 9 বছর বয়সী বালিকার দৈনিক ক্যালোরির চাহিদা কত, তার স্বাভাবিক দৈহিক ওজন কত হওয়া উচিত, শিশুটির একদিনের খাদ্য তালিকা রচনা করো। পেজ নম্বর 71 দেখে নাও অ্যান্সার। 7 থেকে 9 বছর বয়সী বালিকার দৈনিক ক্যালোরির চাহিদা হচ্ছে 1710 কিলো ক্যালোরি, ওয়েট হচ্ছে 25.3 কেজি। আর একদিনের বলেছে, দেওয়া আছে পুরো। নেক্সট কোশ্চেন দেখো, একটি 7 থেকে 9 বছর বয়সী বালকের দৈনিক ক্যালোরির চাহিদা কত, তার স্বাভাবিক দৈহিক ওজন কত হওয়া উচিত, শিশুটির একদিনের খাদ্য তালিকা রচনা করো। অ্যান্সার হচ্ছে 7 থেকে 9 বছর বয়সী বালক বলেছে 1710 কিলো ক্যালোরি, ওয়েট হবে 25.3 কেজি। আর একদিনে বলেছে, পেজ নম্বর 63 রয়েছে এটা, এবং এটা পুরোটা বলতে হবে। এখান থেকে শুরু করে এই ছকটা তোমাদের পুরো লিখতে হবে। তাহলে সব অনুশীলনী যত প্রশ্ন ছিল সব নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোনো টপিক নিয়ে আলোচনা করতে হয় বিস্তারিত, তাহলে অতি অবশ্যই বলবে। তাছাড়া তোমরা জানো যে ইতিহাস এবং হোম ম্যানেজমেন্টের বা HDMR বিষয়ের বিস্তারিত আলোচনা করা হয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রশ্ন উত্তরও লেখানো হয়। তাছাড়া পল সায়েন্স এডুকেশন এই দুটো বইয়ের যে রয়েছে অনুশীলনী প্রশ্ন, ছায়া প্রকাশনী বা পারদ প্রকাশনী বইয়ের, সেই সমস্ত অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে। তোমরা অতি অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।